আমরা গৃহিণীরা প্রতিনিয়ত আমাদের ঘরকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য আর ভালোভাবে স্বাস্থ্যকরভাবে রান্নাবাড়া করার জন্য কাজ করেই থাকি। সারাদিন কাজ করে করে দেখা যায় যে কাজ শেষই হতে চায় না। এই গরমে অনেক সময় কিন্তু রান্নাঘরে থাকাটা খুব কষ্টকর ব্যাপার। তাই আজকে সেরা 8টি কিচেন টিপস নিয়ে আমি চলে এসেছি আপনাদের জন্য। যে কিচেন টিপসগুলো অ্যাপ্লাই করে আমি অনেক বেশি উপকার পেয়েছি, সেগুলো আপনাদের জন্য আজকে শেয়ার করতে চলে আসলাম। আশা করছি আজকের টিপসগুলো যদি আপনার সংসারে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন, খরচ অনেকটাই কমে যাবে, আবার আমরা নিজেরাও স্বাস্থ্যবানও থাকতে পারবো, আবার আমরা নিজের জন্য কিছুটা সময়ও বের করতে পারবো। তো চলুন শুরু করা যাক। হ্যালো সবাইকে, কিচেন টিপস সেন্টারের অন্য একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা যারা এখনো করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও বাজিয়ে দিবেন। যদি ইউজফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন ভিডিওটি, যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায়। তো শুরু করা যাক। টিপস নাম্বার 1, মাছ মাংস তো প্রোটিনের উৎস হিসাবে আমরা সবাই খেয়েই থাকি। বিশেষ করে মাছটা কিন্তু আমরা প্রতিদিন খেয়ে থাকি। মাংসটা সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 2 দিন খেলেও মাছটা আমরা প্রতিদিন খেয়ে থাকি। অনেক বাচ্চারা আছে বা অনেক বড় মানুষও আছে মাছ খেতে চায় না, তাদের কাছে নাকি মাছের থেকে একটি আষ্টে গন্ধ আসে, সেই জন্য তারা মাছ খেতে পারে না। আজকে এমন একটি টিপস শিখিয়ে দিব যে টিপস ফলো করে মাছ রান্না করুন, সবাই চেটেপুটে খাবে, কারণ মাছের থেকে কোনো রকমের আষ্টে গন্ধ আসবেই না। মাছ পরিষ্কার করার সময় 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ লেবুর রস নিয়ে নিন। ভালো করে মাখিয়ে আধ ঘন্টা ঢেকে রেখে দিন। আধ ঘন্টা পর মাছগুলো ভালো করে কষলে কুসুম গরম পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিন। দেখবেন মাছের থেকে যত ময়লা বিজল আছে চলে যাবে, মাছগুলো একদম পরিষ্কার হয়ে যাবে, মাছের থেকে কোনো রকম আষ্টে গন্ধ আসবে না। দেখতে পাচ্ছেন আমি গ্যাসের উপরে কড়াইটা নিয়ে নিচ্ছি আর অনেকগুলো পানি দিয়ে দিচ্ছি। পানিটা কুসুম গরম হওয়ার পর এখানে আমি মাছগুলো ঢেলে দিচ্ছি আর হাত দিয়ে এভাবে কষলিয়ে মাছগুলো ধুয়ে নিব। এতে করে মাছের থেকে ময়লা বিজলগুলোও চলে যাবে আর মাছে যেগুলো ফ্যাট থাকে সেগুলোও চলে যাবে। এতে করে আর মাছটা একদম ফ্যাট মুক্ত হয়ে যাবে। এই মাছ খাবার পর কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো এভাবে মাছ রান্না করুন আর বাচ্চাদেরকেও খাওয়ান, বড়দেরকেও খাওয়ান, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে আর চেটেপুটে মাছ খাবে। দেখতে পাচ্ছেন পানির মধ্যে কতগুলো ফ্যাট রয়েছে, সেগুলো কিন্তু মাছের ফ্যাট। মাছ তো পরিষ্কার করা হয়ে গেছে, এখন মাছটা কিভাবে ভেজে নিলে তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে আবার কম তেলে ভাজা হয়ে যাবে সেই ট্রিক্সটি আপনাদেরকে শিখিয়ে দেব। যখন কড়াই বা তাওয়াটা গরম হতে দিবেন, অনেক বেশি গরম করতে হবে। আর মাছগুলো যখন আপনি মশলা, হলুদ, লবণ এগুলো দিয়ে মাখিয়ে নেবেন, অল্প আদা রসুন বাটা দিয়ে দিবেন। এতে করে সে আষ্টে গন্ধটা আরও থাকবে না, একদম মাছগুলো হোটেল স্টাইলে হয়ে যাবে। হোটেলে যে গিয়ে আমরা মাছ খাই সেখানে কিন্তু মাছের কোনো আষ্টে গন্ধ থাকে না। তারা এভাবে মাছ রান্না করে। আর মাছগুলো কড়াইতে দেওয়ার সময় কড়াইটা ভালোভাবে গরম করতে হবে। তারপর মাছগুলো কড়াই বা তাওয়ার মধ্যে দিয়ে দিবেন। তাড়াতাড়ি মাছগুলো ভাজাও হয়ে যাবে, আবার একটি মাছও ভাঙবে না। আজকাল কিন্তু আমরা সবাই স্বাস্থ্য সচেতন, কম তেলে ফ্রাই করে আমরা খেতে চাই। তো এই টিপসটি ফলো করে আপনি মাছ রান্না করুন, অল্প তেলের মধ্যে মাছ ভাজা হয়ে যাবে। আশা করছি টিপসটি অনেকেরই কাজে আসবে। যাওয়া যাক পরবর্তী টিপসে। হচ্ছে টক দই। এই গরমে এই টক দইটা কিন্তু আমাদের শরীরের জন্য অমৃত স্বরূপ। আমাদের পেট ভালো রাখার জন্য, পেট ঠান্ডা রাখার জন্য, শরীরকে ঠান্ডা রাখার জন্য প্রতিদিন কিন্তু টক দই খেতে হয়। টক দই না খেলে কিন্তু আমাদের শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যাবে এই গরমে। তো সবাই টক দইটা খেতে হয়, তবে সেই টক দইটা বাসায় বানিয়ে খেতে হবে। বাসায় কিভাবে টক দই বানানো যায় সহজভাবে ছোট্ট করে একটি রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটা ভালো করে গরম করে নিচ্ছি। ভালো করে মানে একটি বলক দিতে হবে, বেশি বলক দিলে কিন্তু দুধের যেটা গুণাগুণ আছে, প্রোটিন আছে, সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো দুধটা একটি বলক দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দুধটা বেশি জাল করা যাবে না, যখন আপনি বেশি করে জাল করবেন তখন কিন্তু দুধের গুণাগুণটা নষ্ট হবে, দুধের প্রোটিনটা নষ্ট হয়ে যেতে পারে। তাই একটি বলক দিয়ে সবসময়ই টক দই বসাবেন, তবে টক দইয়ের গুণাগুণটা 100% পাবেন। তারপর একটি কাচের কন্টেনার নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটি টিফিনের মধ্যে ঢেলে এভাবে আমি একটি প্যান প্রিহিট করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর কড়াইটা গরম আছে, সেই গরম অবস্থায় আমি টিফিনটা কড়াইয়ের মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 2 ঘন্টা আমি রেখে দিব। 2 ঘন্টা পর টক দইটা বসে যাবে।
আমি যেহেতু এখনই ভিডিও মেক করছি, আমি এই টক দইটা আপনাদেরকে দেখাতে পারলাম না, তাই আমি আগের থেকে একটি টক দই বানিয়ে রেখে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, একটি কন্টেনারের মধ্যেই অল্প পানিও নেই টক দইয়ের মধ্যে। এভাবে টক দই বানিয়ে টক দই নিজেও খান, বাচ্চাদেরকেও খাওয়ান, আর নিজেও সুস্থ থাকুন, তাদেরকেও সুস্থ রাখুন। তো যাও যাক পরবর্তী টিপসে, হচ্ছে কিচেন সিঙ্ক। রান্নাঘরের খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো এই কিচেন সিঙ্ক, যেখানে আমরা খাবার দাবারগুলো পরিষ্কার করে থাকি। সেটা মাছ মাংসও হতে পারে, চাল ডালও হতে পারে, আবার থালা বাসন হাঁড়ি পাতিলও হতে পারে। দেখা যায় যে সারাদিন কাজ করতে করতে এটা একদম নোংরা হয়ে যায়। যতই পরিষ্কার করি না কেন, দিন শেষে দেখা যায় যে তেল চিটচিটে হয়ে একদম নোংরা হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়। তখন কি করতে পারেন, আমাদের বাসায় যে কলগেটগুলো থাকে, কলগেট শেষ হবার পর যে প্যাকেটগুলো আমরা ফেলে দেই, সেই প্যাকেটগুলোর মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকগুলো করে কলগেট থাকে। সেই কলগেটগুলো ফেলে দিবেন না, সেগুলো কলগেটের প্যাকেটটা কেটে বের করে তারপর হচ্ছে আপনার কিচেন সিঙ্কটা পরিষ্কার করে নিন। আপনার কিচেন সিঙ্কটা যত পুরোনাই হোক, একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। কলগেট দিয়ে ব্রাশ করার পরে আমাদের দাঁত যেরকম চকচকে হয়ে যায়, সেরকম এই কিচেন সিঙ্কটা চকচকে হয়ে যায়। কলগেটের গুণাগুণ বলে বলে সারাদিনেও শেষ করা যাবে না। কলগেট এত একটা কার্যকরী জিনিস ক্লিনিং এর ক্ষেত্রে, সেটা বলে বলে শেষ করা যাবে না। তো কলগেটের খালি প্যাকেটগুলোও কিন্তু ফেলে দিবেন না, সেগুলো দিয়েও সংসারে অনেক কাজ করে নেবেন। কেন ফেলে দিব, টাকা দিয়ে কিনে এনে সেগুলোর ভিতরে তো অনেকগুলো থাকে, সেগুলো অল্প অল্প বের করে কিচেনের কাজগুলো করে নিতে পারেন। আমি সব সময় এভাবেই করে থাকি। আমাদের যে কিচেন সিঙ্কের উপরে যেটা ট্যাপ রয়েছে, সেই ট্যাপটা দেখতে পাচ্ছেন অনেকটাই তেল চিটচিটে ময়লা হয়ে গেছে, কারণ মাছ মাংস যখন আমরা পরিষ্কার করি তখন তো হাত দিয়ে এটা লাড়াচাড়া করতে হয়, তাই এটাও নোংরা হয়ে যায়। আমি অল্প কলগেট নিয়ে তারপর একটি স্ক্রাবার দিয়ে এই কলটা পরিষ্কার করে নিলাম। এই কলটা একদম চকচকে হয়ে গেছে, যেহেতু এটা স্টিলের, অল্প পরিষ্কার করলেই কিন্তু চকচকে হয়ে যায়। আশা করছি এই টিপসটা অনেকেরই কাজে আসবে, কারণ এই ছোটোখাটো টিপসগুলো জানা থাকলে কিন্তু অনেক কাজে আসে। তো যাও যাক পরবর্তী টিপসে, ননস্টিক কড়াইয়ের মধ্যে পোলাও, বিরিয়ানি, এগ পোচ, অমলেট এগুলো করতে কিন্তু অনেক ভালো। এই কড়াইগুলোতে অল্প তেলের মধ্যেই রান্না করা যায়, সেই জন্য আমরা অনেকেই এই কড়াইগুলো ইউজ করে থাকি এই যুগে। আগের দিনে কিন্তু এগুলো ছিল না, এই বর্তমান যুগে এগুলো বের হয়েছে। তো এই কড়াইগুলো রান্না করে যখন পরিষ্কার করতে যাই, যখন আমরা পরিষ্কার করি, তখন কিন্তু অনেকটাই সাবধান হয়ে পরিষ্কার করতে হয়, না হলে কিন্তু এই ননস্টিকের যেটা টেফলন থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই ধার স্ক্রাবারগুলো দিয়ে যদি পরিষ্কার করি, তাহলে দেখা যায় যে টেফলনটা নষ্ট হয়ে যায়। আর একবার যদি এই ননস্টিকের জিনিসের টেফলনটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সেটা আর কোনো মানেই থাকে না, সেটা একদম মিনিংলেস হয়ে যায়, সেটা একদম ইউজের যোগ্যই থাকে না। ডাক্তারে বলে সেই নষ্ট হয়ে যাওয়া কড়াই, হাঁড়ি পাতিলের মধ্যে রান্না করে খাওয়ার ফলে আমাদের শরীরের অনেক ক্ষতি হয়। সেগুলো পেটের মধ্যে অল্প অল্প করে গিয়ে ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধিও হতে পারে। তাই ননস্টিকের জিনিসপত্র ইউজ করতে গিয়ে সাবধান হয়ে ইউজ করতে হবে, যাতে করে এগুলো নষ্ট হয়ে না যায়। আর সেগুলো কেনার সময় ভালো ব্র্যান্ডের গুলো কিনতে হবে। কম দামি ব্র্যান্ডের গুলো কিনলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এটা আমার কথা নয়, এটাও ডাক্তারেরই কথা। এই ননস্টিকের কড়াইগুলোতে রান্না করে করে দেখা যায় যে মিডিলের অংশটাতে অল্প কালো কালো হয়ে যায়, তখন দেখতেও বাজে লাগে, একদমই ভালো লাগে না। তখন কি করতে পারেন, হালকা একটি স্ক্রাবার নিয়ে অল্প কলগেট নিয়ে এই মিডিলের অংশটাতে হালকা করে ডলা দিবেন, দেখবেন সাথে সাথেই কালো দাগগুলো উঠে যাবে। এই ননস্টিকের কড়াইগুলো কলগেট দিয়ে পরিষ্কার করার পর একদম চকচকে হয়ে যায়, সুন্দর একটি শাইন চলে আসে, একদম নতুনের মতো হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে কথা বলে বলে এটা ঘষে নিচ্ছি, এই যে নোংরাগুলো উঠে গেছে। আর এই নোংরাগুলো যদি আপনি শক্ত একটি স্ক্রাবার দিয়ে তারপর ভিমবার দিয়ে জোরে জোরে ঘষা দেন, তাহলে কিন্তু এটার 12টা বেজে যাবে। আপনার কড়াইটা আর রান্না করার যোগ্যই থাকবে না, এটা ফেলে দিতে হবে। তাই এই জিনিসগুলোতে হালকাভাবে ঘষে ঘষে পরিষ্কার করা লাগবে। পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন কতটা কালো হয়ে গেছে, এটা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তুলে ফেলবো। হালকা ডলা দেওয়ার সঙ্গে সঙ্গেই উঠে যাবে, যেহেতু কলগেট দিয়েছি। কলগেট কিন্তু ক্লিনিংয়ের ক্ষেত্রে এতটা কার্যকরী, আমি সব সময় এই কলগেট দিয়েই আমার জিনিসগুলো পরিষ্কার করে থাকি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে করে কলগেট দিয়ে দিয়ে আপনার কিচেনের সমস্ত জিনিসপত্র আপনি পরিষ্কার করতে পারেন। আমি কিন্তু সব জিনিসপত্রই পরিষ্কার করে
থাকি। কিচেন কাউন্টার টপ, তারপর গ্যাস টপ সবগুলোই কিন্তু কোলগেট দিয়ে পরিষ্কার করা যায়। আমি অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই ননস্টিকের প্যানটা কতটা চকচকে করে ফেললাম দেখতে পাচ্ছেন। একদম নতুনের মতো শাইন চলে যাচ্ছে। এটা কিন্তু 5 বছরের পুরনো প্যান, বিশ্বাস হবে? একদমই হবে না। আর এগুলোতে সবসময় কাঠের খুন্তি ব্যবহার করতে হয়, কোনো সময়ই এগুলোতে স্টিলের চামচ বা স্টিলের খুন্তি ব্যবহার করতে হয় না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যাও যাক পরবর্তী টিপস। এখানে আমি 1 লিটার দুধ জাল করে নিচ্ছি। দুধটা বয়েল হওয়ার পর আধ ঘন্টা আমি এই গ্যাসের মধ্যে রেখে দিচ্ছিলাম, গ্যাসের ফ্লেমটা লো করে। তারপর আমি নামিয়ে নিচ্ছি। আর যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে আমি ফ্রিজে রেখে দিব। অলরেডি আমি ফ্রিজের মধ্যে গতকাল 1 লিটার দুধ জাল করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে আমি সর তুলব। দুধ জাল করে ফ্রিজে রেখে পরের দিন যখন বের করবেন সরটা আপনি অনেক বেশি পাবেন। যেহেতু আমি এখনই ভিডিও মেক করছি তাই গতকালকে 1 লিটার দুধ জাল করে আমি ফ্রিজে রেখে দিচ্ছিলাম, সেখান থেকে সর তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে সরটা কতটা মোটা হয়ে সর পড়েছে। দেখতেই পাচ্ছেন অনেকগুলো সর আমি পেয়ে গেছি। এই দুধগুলো যেহেতু গরুর দুধ তাই সরটা অনেক বেশি হয় আর সরটা অনেক ক্রিমি হয়। সেই সরগুলো তুলে আমি কি করব দেখতে থাকেন ভিডিওটি। অনেকগুলো সর আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছিলাম, সবগুলো সর আমি এখন বের করে নিচ্ছি। আর একটি গ্রাইন্ডারের জার নিয়ে নিচ্ছি। সেই গ্রাইন্ডারের জারের মধ্যে অল্প অল্প করে দিয়ে আর মাঝে মধ্যে আমি ফ্রিজের ঠান্ডা পানি আর বরফ কুচি দিয়ে দিচ্ছি। বরফ কুচি দিয়ে দিয়ে এই সরটাকে আমি ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। ভালো করে মানে অত বেশি করা যাবে না, এই তো 20 সেকেন্ডের মতো গ্রাইন্ড করে নিলেই কিন্তু সরটা গলে যাবে। তারপর বড় সড়ো একটি বল নিয়ে নিচ্ছি, সেখানে সবগুলো ঢেলে দিচ্ছি। আর এখানে বরফ কুচি আর ঠান্ডা পানি দিয়ে দিয়ে আমি হাত দিয়ে অল্প কষলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বাটার হয়ে গেছে। কতগুলো বাটার আমি পেয়ে গেছি, অনেকগুলো বাটার, এখানে প্রায় 500 গ্রামের মতো বাটার হয়ে গেছে। এখন এই যে বাটার মিল্কটা এটাও কিন্তু ফেলে দিব না, এটার কাজ আমি পরে বলে দেব। এই বাটারটা আমি ঠান্ডা পানি আর বরফ কুচি দিয়ে দিয়ে 4-5 বার ধুয়ে নিব। বাটারটা যত ভালো করে ধোয়া যাবে আপনার তত, আপনি যখন ঘি বানাবেন তত ঘির ফ্লেভারটা ভালো আসবে। এই তো একটি কাচের কন্টেনার নিয়ে নিচ্ছি আর বাটারগুলো আমি ফ্রিজে সেট হতে দিব। তারপর পরের দিন এই তো 5-6 ঘন্টা পর আমি বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বাটারটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এভাবে রাখতে পারবো, বাটার হিসাবে আমি খেতে পারবো। এখান থেকে হাফ আমি বাটার করে রেখে দিব আর হাফ দিয়ে আমি ঘি বানাবো। যেহেতু আমার ঘির দরকার অনেক বেশি, আমি গাওয়া ঘি বানাবো, সেই জন্য হাফ আমি রেখে দিলাম আর হাফ দিয়ে আমি এটা জাল করলে আমি ঘি পেয়ে যাব। দেখতে পাচ্ছেন একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই তো 1-2 মিনিট পরেই এই সুন্দর একটি কালার চলে আসছে, ঘি হয়ে গেছে আমার। প্রায় 10 মিনিটের মতো জাল করার পর আমি ঘি পেয়ে গেছি। এখানে প্রায় 300-400 গ্রামের মতো ঘি হয়ে গেছে। হোমমেড গাওয়া ঘি রেডি। ঘি তো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি দরকারি, তাই যাদের বাসায় বাচ্চা আছে তারা এভাবে খুব সহজেই ঘি বানিয়ে নিতে পারেন, বাটারও বানিয়ে নিতে পারেন। তো যাও যাক পরবর্তী টিপসে। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম 250 গ্রামের মতো, 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন চালটা ভালোভাবে ভিজে গেছে। 2 লিটার দুধ আমি আগে থেকে জাল করে তারপর এই গোবিন্দভোগ চালটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ক্ষীর রান্না করার সময় সব সময় চালটা আগে থেকে ভিজিয়ে তারপর দুধটা আগে থেকে জাল করে তারপর দুধের মধ্যে চালটা দিয়ে দিবেন। এতে করে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আপনার ক্ষীরটা অনেক বেশি ক্রিমি হবে আর ক্ষীরটা খেতেও ভালো লাগবে আর ক্ষীরটা দানা দানা থাকবে না। যারা নতুন নতুন রাঁধুনি তাদের জন্য এই টিপসটি শেয়ার করছি। এই টিপস ফলো করে ক্ষীর রান্না করলে আপনার ক্ষীর অনেক বেশি ক্রিমি আর টেস্টি হবে। তো যাও যাক পরবর্তী টিপসে। এ হচ্ছে অ্যালোভেরা। এই অ্যালোভেরা প্লান্টটি আমাদের চুল আর স্কিনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা সবাই এই অ্যালোভেরার জেল ব্যবহার করে থাকি। আজকে অ্যালোভেরার জেল সহজেই বের করার একটি নিনজা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিব। অ্যালোভেরার প্লান্ট কাটার পর অবশ্যই পানির মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন, এতে করে এটার মধ্যে একটি হলুদ রঙের পদার্থ থাকে সেটা চলে যাবে, সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই খারাপ। আর একটি অ্যালোভেরা প্লান্ট আমি কেটে নিচ্ছি, আমার যতটুক লাগে ততটুক আমি জেল বের করে নিব। এখন সেই নিনজা টেকনিকটি দেখুন কিভাবে চিরুনি দিয়ে আমি খুব সহজেই অ্যালোভেরার জেল বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে অ্যালোভেরার জেল বের হয়েছে। আর যদি আমি নাইফ দিয়ে জেল বের করতাম তাহলে কিন্তু দানা দানা থাকতো, আর এভাবে চিরুনিতে জেল বের করলে সুন্দর মিহি একটি পেস্টের মতো আমি পেয়ে যাই। আমার আর গ্রাইন্ডারে গ্রাইন্ড করার কোনো দরকার থাকে না। এভাবে বের করে তারপর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে সর, দুধের সর নিয়ে নিচ্ছি আর অল্প মধু নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটি ভিটামিন ই ক্যাপসুল। এই সর, মধু, ভিটামিন ই ক্যাপসুল, অ্যালোভেরা জেল
এই সবগুলোই কিন্তু ময়শ্চারাইজিং এর কাজ করে। আমার যেহেতু ড্রাই স্কিন, আমি সারা বছরই এই রেমেডিটা বানিয়ে তারপর মুখে, হাতে, পায়ে সব জায়গায় আমি মাসাজ করে থাকি। এতে করে আমার স্কিনটা নরম থাকে, স্কিনে একটি অন্যরকম শাইন চলে আসে। যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এই রেমেডিটা সারা বছরই অ্যাপ্লাই করতে পারে, কারণ গ্রীষ্মকালে ফ্যানের বাতাস, এসির হাওয়া এগুলোতে কিন্তু স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যায়। তাই এই সবগুলো জিনিসই যেহেতু ময়শ্চারাইজিং এর কাজ করে, তাই এই জিনিসগুলো সব সময় অ্যাপ্লাই করলে স্কিনটা আর ড্রাই হবে না, স্কিনটা একদম নরম থাকবে, সফট থাকবে। আশা করছি এইগুলো জিনিস সবার বাসায় থাকে আর সবাই অ্যাপ্লাই করতে পারবে। আমি হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হাতটা কতটা সফট হয়েছে আর হাতটা গ্লো করছে। আশা করছি টিপসটি অনেকেরই কাজে আসবে, কারণ আমার নিজেরও ড্রাই স্কিন, আমার মতো অনেকেরই ড্রাই স্কিন আছে। তো যাওয়া যাক পরবর্তী টিপসে। এই হচ্ছে কাঁচা লঙ্কাটা এই গ্রীষ্মকালে কিন্তু তাড়াতাড়ি পচে যায়, ফ্রিজে রাখলেও পচে যায়, বাহিরে রাখলেও শুকিয়ে যায়। তো কিভাবে রাখলে কাঁচা লঙ্কা বাহিরে রাখলেও শুকাবে না, সেই টিপসটি আপনাদেরকে আজকে শিখিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো ভালো করে পরিষ্কার করে আমি একটি কিচেন টাওয়াল দিয়ে মুছে তারপর হচ্ছে রোদ্রতে শুকাতে দিচ্ছি। তারপর অল্প সরিষার তেল নিয়ে নিচ্ছি, সরিষার তেল ভালোভাবে কাঁচা লঙ্কার গায়ে মাখিয়ে দিচ্ছি। এতে করে কাঁচা লঙ্কাটা বাহিরে রাখলেও শুকাবে না। আজকের টিপসগুলোর মধ্যে কোনটি টিপস আপনার বেশি ভালো লাগছে আর আপনি কোন জায়গায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানালে আমি অনেক বেশি খুশি হব। আবার দেখা হবে পরবর্তীতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।